আমার নাম ঝুনঝুনওয়ালা আছে। ওই ঝুনঝুন আর ঝুনঝুনি ওই একই ব্যাপার হলো আর কি। এই ব্যাপারে কি আছে বললে তো হবে না পরমেশ বাবু। ঝুনঝুনি নিজে বাজে और झुनझुन आदमी को बजाए। আরে বাবা অত তর্ক বিতর্ক করে কাজ নাই, তার কারণ আমরা তো কাজের মানুষ, কাজের কথাই আসে। আরে আপনার থেকে আমি ज्यादा কাজের মানুষ আছে और इधर हमें কাজ के लिए এসেছে। বলুন আপনার জন্য কি করতে পারি? আরে আপনি কিছু করতে পারবেন না পরমেশ বাবু। ও বঙ্গবন্ধু বাবুর সঙ্গে একবার মুলাকাত করা দরকার। আমি समझा कि বঙ্গবন্ধু বাবু ইধারই আছে, তাই আমি ইধার চলে এলাম। ঠিকই ধরেছেন, উনি তো সবসময় গরিব সেবায় ব্যস্ত থাকে। এদিকে তো সবাই গরিব কোনো মানুষ আছে, মাঝে মাঝে আমাদের এখানে প্রায় আসে আর কি। কোন কি করে না করে ও আপনার থেকে আমি ज्यादा समझे। আপনি একটা কথা মনে রাখবেন, ও বঙ্গবন্ধু বাবু ইধার এলে বঙ্গবন্ধু বাবুকে বলে দেবেন कि আমি একবার ওনার সাথে মুলাকাত করने के लिए বলেছি। আপনি তাহলে শুধু শুধু চলে যাবেন? এখানে যখন আসলেন একটু মজ মস্তি করবেন না? अरे वो मौज मस्ती অনেক দিন হবে, আজ আমার একটু তাড়া আছে, इसीलिए आज আমি আসছি। लेकिन हाँ একটু दिमाग করে ও বঙ্গবন্ধু বাবুকে বলে দিবেন কেমন। नमस्ते। সময়টা যখন খারাপ হয় ও তখন না ঘন ঘন শাড়ি চাই। সকাল থেকে যদি সারা একটা খদ্দের জন্য সে শালো এসে শুধু নিজের কথা বল 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 করে বলে গেল, আমার কথায় কানই দিল না। আরে এত সুরের বালাতে খাবারের ব্যবস্থা করতে হবে, হাত যেতে হবে। এ দেখো দেখি ছি 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 ছি, কোথায় যে যাই ছোড়াটা দেখি আবার। যা বাবা গেল কোথায়? আরে চামচিকেটাও নাই, আবার দাঁড় কাকটাও নাই, যত সব। এই যে দাদা বাবু, আপনি তা কি মনে করে? আমি একবার শ্যামলের মায়ের সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। এই কেষ্টদা মানুষটা যে কি আজও আমি তা বুঝতে পারলাম না। আমি তাকে 22 বছর ধরে দেখে বুঝতে পারলাম না, তুমি তাকে এই কটা দিনে দেখে কি করে বুঝবে বাবা? কেন মা? আমি যে কেষ্টদাকে প্রায় 1 বছর ধরে দেখছি। তুমি আমাকে মা বললে? কেন মা? আমি কি ভুল বলেছি? তুমি যখন শ্যামলের মা, আমার মা, তাই আর এই ছেলের একটা অনুরোধ যে তোমাকে রাখতেই হবে মা। কি অনুরোধ বাবা? তোমাকে এই ছেলের হাত ধরে এই কলিকালয় থেকে এই ভদ্র সমাজে গিয়ে নতুন করে নতুন জীবন শুরু করতে হবে মা। এই তুমি কি বলছো বাবা? সমাজ যে তা মেনে নেবে না? এই সমাজের কথা তুমি কেন ভাবছো মা? যার জন্য তুমি পথে পথে ঘুরে বেরিয়েছিলে একটু নিরাপদ আশ্রয়ের জন্য, এই সমাজ কি তোমাকে দিয়েছিল শান্তির সন্ধান? দিয়েছিল কোনো সহায়তা? দিয়েছিল একটু নিরাপদ আশ্রয়? দেয়নি, দেয়নি মা, দেয়নি। এই সমাজের কথা
ছেলের সব থেকে বড় পাওনা তো মা। বলো মা, বলো, তুমি আমার সঙ্গে যাবে? কথা দাও মা, তুমি কথা দাও। হ্যাঁ মা, তুমি কথা দাও। দাও গো দিদিমণি, তুমি কথা দাও, তাহলে আমিও এই নরক ছেড়ে চলে যাব। দাও দাও দিদিমণি, তুমি কথা দাও। কথা দিলাম মা, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। হ্যাঁ, তুমি সব ব্যবস্থা করে রেখো, এখন আমি আসছি। আমি ঠিক সময় এসে আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে যাবো। আজকে আমি আসি মা, আজকে আমি আসি। হ্যাঁ, একটা মা আমাকে নিয়ে যাবে। রাজীবকে দেখার পর থেকে আমি যেন কেমন একটা মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি। ঠিক রক্তের সম্পর্ক থাকলে যেমন হয়, আমার আমার এই দুর্ভাগ্যজনক জীবনে এত সুখ কি কখনো সইবে? সইবে গো দিদিমণি, সইবে। তুমি কথা দাও, তাহলে আমিও এই নরক ছেড়ে মুক্তি লাভ করব। আমি এক্ষুনি ওই মুক্তি চেয়ে নেবো। কিরে কেষ্টা, এই নরক ছেড়ে কোথায় যাবি? যেখানে দু চোখ যাবে সেই দিকেই চলে যাব। তা যেখানে? তবু আমি আর পরমেশ বাবুর গোলামি করব না। সে তো বুঝলাম, কিন্তু যেখানে যাবি সেখানে কি এর থেকে বেশি সুখে থাকবি? তা তুই একা যাবি না সঙ্গে তুমিও যাবে? ভয় দেখে আপনি আমাকে আর এখানে আটকে রাখতে পারবেন না। আমি শ্যামলীকে নিয়ে রাজীবের সঙ্গে চলে যাব। ও রাজীব, বুঝতে পেরেছি রাজীব মানে সেই টেপো ছোঁড়াটা তো। আরে বাবা, ও তো নিয়ে যাচ্ছে তোমাকে তোমার ওই মেয়ের ডবকা যৌবন লোভে। সবাই আপনার মতন না, সাধু বেশি নারী লোভী শয়তান নয়। কি বলে তুমি? আমি শয়তান? এই শয়তানটা ছিল বলে এখন তুমি বেঁচে আছো। হ্যাঁ, বেঁচে আছে। এই শয়তানটা ছিল বলে তোমার মেয়েটা গোলাপের মতো পাপড়ি মেলেছে। এই শয়তানটা ছিল বলে এখনো তুমি আমার সামনে দাঁড়িয়ে বড় বড় লেকচার মারছো। তার পরিবর্তে আপনি আমার সব কিছু কেড়ে নিয়েছেন। উপকার করার ছলনায় আপনি আমার সমস্ত কিছু কেড়ে নিয়ে আমাকে আমাকে কণিকা সাজিয়েছেন। আমি তোমাকে কণিকা সাজিয়েছি না। তাই ভয় দেখে চোখ রাঙিয়ে আপনি আমাকে এখানে আটকে রাখতে পারবেন না। আপনি আমার হৃদয়ে দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে কষালিনী সাজতে বাধ্য করেছেন, কিন্তু আমি আজ থেকে আর কষালিনী সাজবো না। আমি সাজতে চললাম আজ থেকে পূজারিনী। আজ থেকে আমি সাজতে চললাম পূজারিনী। আর আমিও এক্ষুনি গিয়ে পরমেশ বাবুর কাছ থেকে মুক্তি চেয়ে নেব, চিরদিনের মতো মুক্তি চেয়ে নেব। মুক্তি মুক্তি কোথায় আছে রে? মুক্তি কোথায় পাবি? আসলে তুমি যদি পূজারিনী সেজে যাও তাহলে আমার চেয়ে এই গরিব সাজার নাটকটা একদম সবার সামনে খুলে যাবে। তা আমি কিছুতেই হতে দেব না। যেমন করে হোক সমাপ্তির কাছে গিয়ে ওদের সামনে সব কথা বলে ওদের সংসারে আমি আগুন লাগিয়ে দেব। আমি যদি বেঁচে থাকি সেই আগুনে জল ঢেলে দেব। আরে বিআই মশাই, আসুন আসুন। আরে বাবা, ঘরে ঘরে কেন অশান্তি করছেন বলুন তো? আরে আমি যা কিছু করছি সব তো আপনার মেয়ের সুখের জন্য করছি। না বঙ্গবন্ধু বাবু, না। হাজার হাজার অসহায় মেয়ের সর্বনাশ করে আমার মেয়ের সুখ ওই দুর্ভিক্ষের কালো বাজার থেকে কিনে আনতে হবে না। আপনি তো দেখছি দারুণ সংলাপ সৃষ্টি করতে পারেন। হ্যাঁ, এক কাজ করুন না, ওই আইনের পোশাকটা খুলে রেখে আপনি কলম ধরতে শিখুন। দেখুন দেখুন আপনি কলম ধরে এই সমাজের পরিবর্তন আনতে পারেন কি না। আসবে আসবে, এই সমাজের পরিবর্তন আসবে যেদিন
আপনাদের মতো নেতাদের হাতে ওই প্রশাসন থাকবে না। সেই দিন আপনারা কালো কালো টাকায় অনেক কালো বাজার তৈরি করতে পারবেন না। আর সেই দিন আপনি বেশি আদর্শ নিয়ে কচকচানি করবেন না, কারণ জানেন তো আদর্শ অনেকটা পাতি লেবুর মতো, বেশি কচলা কচলি ঘষা ঘষি করলে তিতো হয়ে যায়। তাই বলছি ওই আদর্শের দটা কেটে বাদ দিয়ে না ধ মানে আদর্শ হয়ে যায়, মানে সহজেই তার ধর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনাকে ভয় দেখাচ্ছি না, সেই সঙ্গে আপনার মেয়েকেও ভয় দেখাচ্ছি। আপনার বলতে লজ্জা করছে না? আমার মেয়ে মানে আপনার বৌমা, মানে আপনার মেয়ের মতো। তার সম্বন্ধে এইসব আজে বাজে উল্টো পাল্টা কথা বলতে আপনার বিবেকে মানছে না? ছি বঙ্গবন্ধু বাবু, ছি 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 ছি। বাবা কথায় আছে মান লজ্জা ভয় ঠিক থাকতে নয়। মান লজ্জা থাকলে কখনো ওপরে ওঠা যায় না। কখনো আগের মতো ডাক পাই না। আরে পাবে পাবে পাবে, সময় হলে তোমরা ঠিক আমার কাছে ডাক পাবে। আমাদের কি করতে বলবো? তোমাদেরকে একটা কাজ করতে হবে, বুঝলে? ওই রাজীব বলে ছোড়াটাকে মার্ডার করতে হবে। শালা যে আমাদের একদিন শালা রসের ভারে একটু গোছনা ফেলে দিয়েছিল, আজ শালাদার প্রতিশোধ নেব। লাশটাকে আজকেই কি শেষ করতে হবে? না 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 না, আজকের প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে তখন আমি তোমাদের ঠিক বলে দেবো। এখন তোমরা এসো, কেমন? ওকে বল। ওকে বস। আর রসিজি যখন ভাবে শালা খেলা কিন্তু একদিন হবে। ভয়ঙ্কর খেলা হবে। খেলা হবে কথাটা তুই মন্দ বলিস রে রাজা, খেলা তো হবেই রে। ওই শালার নবাবের বিরুদ্ধে আমার খেলা হবে। রাজীবকে যদি মার্ডার করি আর সে কথা যদি জানতে পারে তাহলে তাহলে না না না, এত ভাবনার কি আছে? আমার আদর্শবান বিআই মশাই তো আছে, ওকে দিয়ে আমি পূজাটা করে নেব। শালা দেখছি আজকাল আমার সঙ্গে বিট্রে করতে শুরু করেছে। আরে বিট্রে করে যাবে কোথায়? এতেও যদি কাজ না হয় তাহলে শান্তিময়ের সংসারে গিয়ে সমাপ্তিকে বলে ওরে সংসার আমি কিস্তাকে জাগে লাগে। আর সেই সুযোগে শিউলি আর তার মেয়েকে নিয়ে উঠবো আমার পার্টি অফিসে। জানিস রাজীব, আমার মনে হচ্ছে না বেশ কিছুদিন ধরে তোর বাবা অন্য মনস্ক কিছু একটা হয়ে থাকবে। যাকে যা বলতে এসেছিলি বল। মা বল। আমি যেটা বলছিলাম কি সেটা তাহলে শোনো। বল। আমি শ্যামলী আর শ্যামলীর মাকে এই বাড়িতে নিয়ে এসে রাখতে চাই। রাজীব বলো মা বলো। তুমি আপত্তি করবে না? না না না, এটা অসম্ভব। তুই কি পাগল হয়ে গেছিস? মা আমি পাগল হয়ে যাইনি গো মা, আমি পাগল হয়ে যাইনি। আমি যা বলছি তা সত্য কথাই বলছি, আর এই চরম সত্যকে আমি বাস্তবে রূপদান করবই মা, এটা আমার প্রতিজ্ঞা। তুই কি ভুলে গেছিস বাবা, সে যে একটা গণিকা। তুমি একজন মা হয়ে আর একজন মায়ের সম্পর্কে এই অশ্লীল শব্দ উচ্চারণ করতে তোমার পাক বন্ধ হয়ে আসছে না? বন্ধ হয়ে যাচ্ছে না, কারণ লাজ লজ্জার মাথাকে তুই তোর মনে যা সে তাই বলতে পারিস।
আমাকে বাস করতে হবে, তাই তোর ইচ্ছাকে সমর্থন করতে আমি কিছুতেই পারবো না, কোনোদিন পারবো না। তুমিও তুমি যদি শ্যামলীকে স্বীকার করে না নাও, তাহলে আমি শ্যামলীকে কোনোদিন অস্বীকার করতে পারবো না মা। তাই আজ আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি গো মা। তাই আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। রাজীব, কোথায় যাচ্ছিস তুই? আমি গণিকা হয়ে যাচ্ছি। গণিকা হয়ে? গণিকা হয়ে। শ্যামলী আর শ্যামলী। কি বলছিস তুই? তুই কি বলছিস রাজীব? কিন্তু সমাজ তো মেনে নেবে না। আরে সমাজ মেনে না নিলেও আমি শ্যামলী আর শ্যামলীর মা তুই গণিকা নয় থেকে নিয়ে আসবোই। আর আমি যেখানে থাকবো, এই পশ্চিম বাংলার তথা যেখানে থাকে, আমার ওই শ্যামলী আর শ্যামলীর মা সেখানেই থাকবে। রাজীব, রাজীব, এরকম ছেলে মানুষই করিস না। শোন শোন, একটা কথা বলি, এই তোর বাবা মার তো একটা সম্মান আছে, তাই না? আমার বাবা মায়ের সম্মান রাখতে গিয়ে আমি কখনোই আমার ভালোবাসাকে অসম্মান করতে পারবো না। তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি রে ভাই। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি যেখানে থাকবো, আমার ভালোবাসা দরকার হলে আমি আজ থেকে ঘর ভাড়া করে থাকবো। তবু আমি শ্যামলীকে ত্যাগ করতে পারবো না রে ভাই। শ্যামলীকে ত্যাগ করতে পারবো না। রাজীব, পাগল ছেলে, কখন যে কি করে বসে ও নিজেই জানে না। রাজু, ভালোবাসলে মানুষ না এমনই হয়। অথচ এই ভালোবাসাকে আমাদের এই সমাজ কি করে জানিস? সমাজ কামনার দৃষ্টিতে দেখে। ওদের এই প্রেমের ভালোবাসার সম্পর্কের মধ্যে কোনো পবিত্রতা খুঁজে পায় না রে রাজু। কি বলেছিস রে আসমান, কিন্তু কি করে পাবে বলতে পারিস? মানুষের মনুষ্যত্ব যে আজ নির্জীব হয়ে গেছে। তাই তো চোখের স্বপ্নে অন্যায় অত্যাচার দেখেও তাদের বিবেক জেগে ওঠে না, তাদের মনুষ্যত্ব নড়া দেয় না। তারা শুধু সকল কাজের মাঝে হিংসা, জঘন্য, নোংরা, স্বার্থপরতার উদ্দেশ্য খুঁজে ফেলে। রাজু, ওরে আসমান, জানিস, আজকের যুগে তুই যদি 5 জন মানুষের কাছ থেকে 5 ফোঁটা রক্ত নিয়ে পশুর 5 ফোঁটা রক্তের সঙ্গে তুলনা করে দেখিস, দেখবি তাদের মধ্যে কোনো পার্থক্যই নেই। তার মানে তুই বলতে চাইছিস রাজু, মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই? কি করে থাকবে বলতে পারিস? আধুনিক সমাজের পাশবিকতা আর টিভিতে দেখানো কতগুলো অমানবিক অত্যাচার মেশানো ন্যায় নীতি বিবর্জিত সিরিয়াল আর অশ্লীল ছবি বিদেশের যুব রাজু ফেলে দিয়েছে কামনার আগুন। তার উপরে তাদের সেই আদর্শের স্বপ্ন দেখা উর্বর মস্তিষ্কগুলোতে দেশের স্বার্থপর রাজনৈতিক নেতারা তাদের মাথায় ফাটিয়ে দিয়েছে হিংসা, বিদ্বেষ আর স্বার্থপরতার পারমাণবিক বোমা। রাজু, আর যে বোমার তেজস্ক্রিয়তা এই সমাজের দিয়েছে লাম্পট্য, রাহাজানি, নির্যাতন আর গণধর্ষণের মতো জঘন্য বিষ। তার মানে তুই বলতে চাইছিস এসবের জন্য দায়ী ওই এক শ্রেণীর রাজনৈতিক নেতারা? হ্যাঁ, এই সবের জন্য দায়ী আমার বাবার মতো কিছু গরিব শোষক নেতারা। আমার বাবা গরিব সেবার নাম করে ওই গরিব অসহায় মেয়েদের দুরবস্থার সুযোগ নিয়ে তাদেরকে গণিকা হতে বাধ্য করে। কি বলছিস সঞ্জু? ওই শ্যামলীদের জন্যও দায়ী আমার বাবাই। না, তুই কি বলছিস সঞ্জু? এই কথা যদি সত্য হয় তার মানে আমার মনে হচ্ছে শ্যামলীর মাকে গণিকা সাজিয়েছে। এই কথাটা সত্যি? সত্যি? হ্যাঁ, আর এই গণিকা সাজিয়েছে আমার বাবা। তোর বাবা? এখন সেরা বৃদ্ধির উপরে অত্যাচার শুরু করেছে, কিন্তু আমি আর ওই অত্যাচার
আমি যে তাকে প্রদীপের হাতে সসম্মানে তুলে দেবো। তুই তাহলে বিউটিকে বিউটিকে আমি শুধু তার সমাজে তার সন্তানকে স্বীকৃতি দেওয়ার জন্য বিয়ে খেলা করেছিলাম। তার মানে তুই বলতে চাইছিস বিউটির গর্ভে যে সন্তান আছে তার জন্মদাতা প্রদীপ? চল রাজু চল, আমরা আজকে এই প্রদীপকে বিয়ে করতে বাধ্য করব। সঞ্জু, কোনো কিছু তার উপরে জোর করে চাপিয়ে দিয়ে কি লাভ? কি বলছিস সঞ্জু? হ্যাঁ, তার মানে তুই বলতে চাচ্ছিস সে যদি নিজে একদিন ভুল বুঝে ফিরে আসে তাহলে তুই কি? হ্যাঁ, আমি শুধুমাত্র ওকে বিয়ে করেছি সন্তানের স্বীকৃতি দেওয়ার জন্য। এখনো পর্যন্ত ওর সঙ্গে আমার কোনো দৈহিক সম্পর্ক হয়নি। সঞ্জু, তার মানে তুই একদিন হয়তো তাকে প্রদীপের কাছে ফিরিয়ে দিতে চাইছিস, কিন্তু এখন বিউটি কি করবে? আরে রাজু, সঞ্জু, তার মানে তোরা বলতে চাইছিস সে এখন নজরুলের আসার মতো পথ ছিঁড়ে বসে থাকবে? তার মানে হচ্ছে হয়তো তোমার পাবো দেখা যেখানে ওই নত আকাশ চলছে, ওই শালের পথে বিজন ঘাটে হয়তো এসে মুচকি হেসে ধরবে আমার। জানিস না, তুই জানিস, শোন না, এখানে না গণতন্ত্র আছে জানিস তো? এক শ্রেণীর মানুষ না সেই গণতন্ত্র মানে না, কোনো জায়গায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এখানে গণতন্ত্র আছে একটা শ্রেণী, সেই গণতন্ত্রের গলায় পা দিয়ে প্রশাসনকে হাতের মুঠোয় রেখে এক শ্রেণীর সমাজ বিরোধীর হাতে পিস্তল ধরিয়ে দিয়ে কোটি কোটি ভারতবাসীর ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার তাদের হাতে তুলে দিচ্ছে। আর এরই নাম ভারতবর্ষ। না রে না, আর আসার মহাল নজরুলের সেই বিদ্রোহী কবিতার মতো চিৎকার করে বলতে হবে, আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই যেদিন উদ্দীপের ক্রন্দন সমাজ সংসারে ধরবে না অত্যাচারী ভণ্ড নেতার যদিও সে পথ ভীষণ কঠিন, তবু আমাদেরকে সবাই মিলে একসাথে বলে উঠতে হবে, সভ্য সমাজে যারা দলে দলে অর্থের নোংরা প্রদর্শনী চলে, সভ্য সমাজে জাগো নজওয়ান, আমাদের জানি না ফুরাবে কবে এ পথ চাও, জানি না ফুরাবে কবে এ পথ চাও, ছলো ছলো আঁকি জল ভরা মেঘে যেন জানি না ফুরাবে কবে পথ চাও, জানি না ফুরাবে কবে। ঈশ্বর, আমি তোমার চরণে কি অপরাধ করেছি? কেন এই 20টা বছরের নরককুণ্ডের যন্ত্রণা সহ্য করেও
আছে আছে। আমি আজকেই তোমাকে সিঁদুর পরিয়ে তোমার জীবনটাকে আমি নতুন রঙে রাঙিয়ে দেব। দাঁড়াও দাদা বাবু দাঁড়াও, এ বিয়ে হবে না। কেন কেন হবে না? এ বিয়ে হবে না, হতে পারে না। কেন হতে পারে না? বলো কেন হতে পারে না? আমরা যে দুজনেই মনের দিক থেকে একে অপরের হয়ে গেছি, তবু এ বিয়ে হবে না। কেন হতে পারে না? কেষ্টদা বলো না কেন হতে পারে না? আমরা শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ শুনতে চাই। তবে শোনো, বলো কি কথা? আচ্ছা, আর কতদিন তোমার সঙ্গে ভাবি লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে? যতদিন এই শান্তিময়ের মনে শান্তি বিরাজ করবে। আশ্চর্য লাগছে, আমাদের আমাদের বিয়ে হবে না? তোমার তোমার বিয়ে করতে সব হবে, তার আগে তোমার ওই মিষ্টি কণ্ঠে আমার জন্য একটা গান সুমিষ্ট গান হবে। গাই। মনমোর হংস বলাকার মাথায় যায় রে, কচিত কচিত চকিত দরিত আলোকে। মনমোর হংস বলাকার মাথায় যায় রে, কচিত চকিত দরিত দরিত আলোকে। চন্দন মন্দির বাজায় ঘণ্টা রুদ্র আনন্দে, কল 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 মন্দির চরণে ডাকে দেয় প্রলয়া গানে। ঘন ঘন মেঘের সঙ্গীত উড়ে চলে দেখতে গন্ধের গানে। এসে বসন্তে শ্যামল বর্ষণ সঙ্গীতে। শুধু গান শুনলেই হবে? সংসার সংসার করতে হবে না? নিশ্চয় করতে হবে। কবে করবে বলো? তুমি আমাকে কবে বিয়ে করবে বলো শান্তিবাই? নালে আমার যে ভীষণ সর্বনাশ হয়ে যাবে শান্তিবাই। কি সর্বনাশ হয়ে যাবে? কারণ আমি যে তোমার সন্তানের মা হতে চলেছে। বলো বলো বলো, তোমার মনে হয় না? ঠিকই বলেছে, তোমার মনে হয় না আমাদের বিয়ে হবে, একটা ছোট্ট সংসার হবে, একটা ফুটফুটে বাচ্চা হবে, সে বাচ্চাটা আমাকে মা বলবে, তোমাকে বাবা বলবে? তোমার কি একবারও মনে হয় না শান্তিময়? হ্যাঁ হয় শিউলি হয়, কিন্তু কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে কেমন করে বিয়ে করব? তা বিয়ে যখন করবে না, কেন তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে? কেন তুমি আমাকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিলে? কেন তুমি আমাকে মা হবার স্বপ্ন দেখিয়েছিলে? বলো, কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? কেন কেন তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে বলো? শোনো শিউলি, আমার একটা আত্মসম্মান আছে, আভিজাত্য আছে, একটা স্ট্যাটাস আছে। আমার পক্ষে এই মুহূর্তে তোমাকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে তুমি বলো দাদা বাবু, এই বিয়ে কেমন করে সম্ভব? এ বিয়ে হতে পারে না, হতে পারে না। ঈশ্বর! কেন কেন তুমি আমাকে এই অভিশপ্ত জীবন নিয়ে, যৌবন নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? যাকে আমি আমার স্বামীর আসনে বসিয়েছিলাম, মনে প্রাণে ভালোবেসে যাকে আমি আমার হৃদয় দিয়েছিলাম, তাকে কেমন করে এই হৃদয়ে ওই দাদার আসনে বসাবো? তুমি আমাকে বলে দাও, বলে দাও। আমি এখন কি করব? আমি যাকে আমার হৃদয় আসনে স্ত্রী রূপে বসিয়েছিলাম, তাকে কেমন করে আমি
কেউ জানে না কেন, তাতে কি আপনার কোনো অসুবিধা আছে? আরে नहीं नहीं আমার কোনো অসুবিধা নেই। এক সাথ দীর্ঘদিন কারবার করছি, হঠাৎ করে ব্যবসা বন্ধ করতে চাইছেন, ইসলিয়ে জানতে ইচ্ছা হলো এই আর কি। আমার আর পয়সার দরকার নেই, তাই আমি আর ব্যবসা করতে চাই না। আরে আপনি আমাকে হাসালেন নবাব বাবু। আরে হাত আদমির পয়সার জরুরত নেই, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি কিন্তু ভীষণ ভুল করছেন নবাব বাবু। নবাব বাবু, আপনার বিষয় আপনি ভীষণ ভুল করছেন, কারণ পয়সাই হচ্ছে মানুষের জীবনের সব থেকে বড় প্রাপ্তি। আর কোথাকার গণিকাকে তার কথা ভেবে কেন আপনি ব্যবসাটাকে নষ্ট করছেন কেন? খবরদার বঙ্গবন্ধু, তুমি দ্বিতীয়বার ওই শিউলি সম্পর্কে অশ্লীল কথা উচ্চারণ করবে না। এসব কি বলছেন আপনি? আমি তো আপনার ভালোর জন্যই। আর আপনাকে আমার ভালো করতে হবে না, আপনি আমার জন্যে অনেক ভালো করেছেন। আপনার জন্যই শিউলি আজ গণিকা হতে বাধ্য হয়েছে। আপনি আমার স্বপ্নের বাগানে কি প্রবেশ করে বক্ষণ করে নষ্ট করে দিয়েছেন ফুলের সৌন্দর্য। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার জন্যই আমার স্বপ্নের বাজার থেকে ভালোবাসা দুঃস্বপ্নের বাজারে নিলাম হয়ে গেছে। তাই আর আপনাকে আমার কিছু ভালো করতে হবে না। আমি ইচ্ছা করলে ভালো মন্দ সব আপনাকে বুঝিয়ে দিতে পারি। আরে না না না, আমি আর তা করবো না, কারণ আমি আর অর্থ প্রাচুর্য কিচ্ছু চাই না। আমি শুধু শান্তি চাই, শান্তি। আর নবাবে নয়, আমি শরতের স্বপ্ন দেখা শিউলির শান্তিময়, শান্তিময়। ব্যাপারটা কি জানেন ঝুনঝুন বাবু? নবাব কিন্তু আসল নাম শান্তিময়। আর নবাব যদি শান্তিময় হয়ে যায়, তাহলে আমার জীবনটা কিন্তু অশান্তিতে ভরে যাবে। কিছু বুঝতে পারছি না। আসলে ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে যে ওই শিউলিকে কিন্তু আমি নিজে থেকে কণিকা সাজাতে বাধ্য করেছি। আপনি তো আদমি সুবিধার না আছেন, আপনি শুধুমাত্র ও রুপিয়ার কারোবার করেন না, আপনি আদমির বুড়াভি করে। চিল্লাবেন না, আমি भी চিল্লাতে পারে, लेकिन चिल्लाबो ना। इस महीना में हमें इस बंगाल छोड़ के अमेरिका चला जाऊंगा। अमेरिका नमस्ते बंगबंधु बाबू, আসছে। ঝনঝন চলে গেল। এবার আমি শিউলির কাছে যাব।
সোনার বাসাটাকে আমি যেমন করে হোক তছনছ করে দেব। তারপর দেখি শিউলি কোথায় যায়। শিউলিকে আমি যেমন করে হোক আবার কণিকালয়ে তুলবই। দেখি পরবেশ, তুমি কি আমার সঙ্গে আর কি মারছো নাকি? না, আমি আর কি মারি নাই। আমি জীবনে অনেক পাপ করেছি, জানি সেই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে দেখি কতটা প্রায়শ্চিত্ত করা যায়। আচ্ছা, তুমি কি জানো তোমার এই কাজের জন্য আমি তোমাকে পুলিশে ধরে দিতে পারি? দেব না। কারণ কারণ তুমি জানো কুচে খুঁড়তে গেলে কেউ উঠে বেরিয়ে আসবে। যা করবে তুমি ভেবে চিন্তে করবে। আমার অপ্সরা মহলার দিকে তুমি একদম পা বাড়াবে না, পাটা কেটে তোমার কুচি কুচি করে দেবো। আমার অপ্সরা মহলে প্রত্যেক দিন নাম সংকীর্তন হয়। আমি চাই না তোমার মতন শুয়োরের বাচ্চা ঢুকে সেই নাম যজ্ঞকে বন্ধ করো। কথাটা যেন মনে থাকে। পরমেশ আমাকে ভয় দেখিয়ে গেল। তুমি জানো না পরমেশ্বর, বঙ্গবন্ধু মিত্র, আমি কাউকে জীবনে ভয় পাইনি, পাবো না কোনোদিন। এখন দেখি সবার ভালো আবার নেশা চেপে গেছে। যেমন করে হোক রমেশকে দিয়ে ঝুনঝুনকে এই বাংলায় রাখতেই হবে। ওই ঝুনঝুন বালাকে আমাকে এই বাংলা থেকে তাড়াতেই হবে। দেখি রমেশ চিনতে পেরেছেন তাহলে? আরে বাবা, তুমি হলে সভ্য সমাজের সভ্য সন্তান, তোমাকে না চিনে আমি থাকতে পারি। কিন্তু রমেশ, একটা কথা বলো তো, তুমি কেন ঝুনঝুনকে এই বাংলা থেকে তাড়াতে চাইছো? তাকে বাংলা থেকে না তাড়ালে আমাদের মতো এই বেকার শিক্ষিত ছেলেদের তাদের অসহায়তার সুযোগ নিয়ে আর তাদের আপনি নিজের কাজের স্বার্থ সিদ্ধি করাবে। তোকে একটা কথা বলি, তোমার এই বড় বড় লেকচার শোনার সময় আমার কিন্তু নেই। তুমি যা ভালো বুঝবে তাই করবে। আমি এখন আসি। এই রমেশ আর তোদেরকে ভয় করে না। এতদিন আমাদের অসহায়তার সুযোগ নিয়ে তোরা আমাদেরকে নিয়ে যা ইচ্ছা তাই করেছিস। আজ আমি তোদেরকে ভয় করবো না, আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নাই রে সঞ্জু। হ্যাঁ হ্যাঁ, আমি প্রদীপ, আর প্রদীপের জীবনের লক্ষ্য অন্ধকারে আলো বিতরণ করা, কিন্তু আমি আমার আলোকে অন্ধকারে ঠেলে দিয়েছি রে। আমি আমার বিরুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তার প্রদীপের সব কিছু কেড়ে নিয়েছি। হ্যাঁ, শুধু ক্ষমা করতেই পারবে না, ও তোকে জীবন সঙ্গীও করতে পারবে। আমি যে তোর সম্পদকে তোর কাছে ফিরিয়ে দিতে এসেছি রে ভাই। বলছিস হ্যাঁ, সমাজের চোখে আমি বিউটিকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু ওর সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিনও ছিল না রে ভাই, আজও নেই। তাই তুই বিউটির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তোর ভালোবাসাকে জিতিয়ে দে ভাই। তুই কি বলছিস? হ্যাঁ, আমি জানতাম প্রদীপ তুই একদিন ফিরে আসবেই। তাই তো আমি বিউটিকে কথা দিয়েছিলাম রে যে আমি তোর কাছ থেকে আমি বিউটির সিঁদুর ভিক্ষা করে দেব। নে ভাই দেখ, বিউটির স্মৃতিতে তোর সিঁদুরের জন্য অপেক্ষা করছে রে ভাই। নে নে নে, বিউটির স্মৃতিতে পারবে। তুমি আমার ক্ষমা করে দাও। তুই আবার সুখে সংসার করবে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে আজ রাতে, 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 মালা বদল হবে আজ রাতে।
যেমন করে শিউলিকে আবার কথা মতো চলতে বাধ্য করাতেই হবে, কিন্তু কিভাবে করা যায়? সবার দেখছে এখন ভালো হওয়ার নেশা মাথায় চেপে গেছে। হ্যাঁ, মনে পড়েছে রাজা বাদশাকে দিয়ে আমি যদি শ্যামলীকে তুলে আনতে পারি, তাহলে শিউলি আবার ঝাঁপিয়ে মধ্যে। রাজা বাদশা আমাদের ডাকছেন বস? হ্যাঁ, তোমাদের ডেকেছি। চলো, তোমাদের একটা কঠিন পরীক্ষা দিতে হবে। বলুন বস। আমরা সমস্ত পরীক্ষা দিতে প্রস্তুত আছি বস। তোমাদেরকে কেমন করে একজনকে আমার পার্টি অফিসে তুলে আনতে হবে। বলুন বস। আপনি শুধু তার ঠিকানাটা দিয়ে দিন, কাজ হয়ে যাবে। সে তোমাদের খুবই পরিচিত, তোমরা তাকে চেনো। সে হলো শ্যামলী। শ্যামলী? কিন্তু বস মালটাকে তুলতে গেলে লাফ আর রাজের ছেলেটা খেলা মোটেই ভালো নয়। চল বাবা, তোমরা ভয়টাই পেয়ে গেলে নাকি? ভয় আমরা সেদিন পেতাম যেদিন লেখাপড়া শিখে সুখে সংসার করার স্বপ্ন দেখতাম। তাকে সৎভাবে গড়ে তোলার জন্য একটা মাত্র রোজগারের আশায় ওই সমাজের তথাকথিত সৎ মানুষদের দরজায় ভিক্ষে চেয়েছে। আর সেদিন বুঝেছি জীবনের দাম, মূল্যবোধের মাপ কাটিয়ে কেউ বিচার করে না। সেদিন থেকে আমরা এই পিস্তল ধরেছি আপনাদের মতো মান সম্মানীয় নেতাদের সম্মান বাঁচাবার জন্য। সেদিন থেকেই ভয় নামের বস্তুটাকে নির্ভয়ের পকেটে সম্মানের আঠা দিয়ে বন্দি বানিয়ে রেখেছি। আপনার কাজ ঠিক সময় হয়ে যাবে বস। আমরা এখন চলি বস। হ্যাঁ, এসো। মহাপুরুষ বলেছেন যে শিক্ষিত শত্রুর চেয়ে মূর্খ না, মানে ওই মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো। আমার ওই শিক্ষিত শত্রু হয়ে আমার পিছনে আছলা বাস হয়ে গেছে। কেউ দেখছে আদর্শের চাদর মুড়ে দিয়েছে, কেউ আবার চিরবির করছে। এবার আমি যাব শিউলির কাছে, তার ফ্রিজে রাখা রসমালাই কাটা চামচ সমাপ্তি। বলো। তোমাকে আমি বলেছিলাম না আমার জীবনে একটা বড় ভুল হয়ে গেছে? কি এমন সেই ভুল যে ভুলের কথা আজও তুমি আমাকে বলতে পারলে না? বলতে তো তোমাকে হবেই সমাপ্তি। তোমাকে না বললে আমি যে ওই ভুলের কণ্টকে বৃত্তের জ্বালা থেকে নিজেকে মুক্ত করতে পারবো না। কেন চিন্তা করছো এত? ওগো, আমি যে তোমার অর্ধাঙ্গিনী, তাই তোমার সমস্ত সুখ দুঃখের অর্ধেক মালিক আমি। তাই তোমার সেই দুঃখের অর্ধেক ভার আমি আমার মাথায় তুলে নিতে পারবো না? পারবে সমাপ্তি। যদি তোমার সেই অর্ধেক ভার মাথায় তুলে নিতে গিয়ে নারীরা যার জন্যে সমস্ত কিছু ত্যাগ করতে পারে সেই পতিকে অর্ধেকটা বিসর্জন দিতে কেন পারবো না গো? কেন পারবো না? তুমি নিশ্চিন্তে তোমার সমস্ত দুঃখের ভাগ আমার ঘাড়ে তুলে দাও। তুমি কি ভুলে গেছো সীতা কেমন করে রামচন্দ্রের কথায় অগ্নি পরীক্ষা দিয়েছিলেন? বেহুলা কেমন করে লক্ষিন্দরকে কোলে নিয়ে কলার ভেলায় সর্বসুখ ভাসিয়ে দিয়েছিলেন? তারাও তো এদেশেরই মেয়ে, আমিও তো এদেশের মেয়ে। তারা যদি পারে আমি কেন পারবো না গো? কিন্তু তারা তো সব সুখ শান্তি বিসর্জন দিতে পেরেছিল শুধু পতিকে পাওয়ার জন্য। মানে? আর তোমাকে যে বিসর্জন দিতে হবে পতির অর্ধেকটা হারানোর জন্য। তার মানে? তার মানে আমি যৌবনে একজনকে ভালোবেসেছিলাম, তার গর্ভে আমার সন্তান এসেছিল,
কিন্তু আমি অর্থের নেশায় বুঁদ হয়ে তার ভালোবাসাকে অস্বীকার করে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে সেই মাসে আমি তোমাকে বিয়ে করেছিলাম। শান্তি। তারপর মাঝে মাঝে আমার হৃদয়ের সৎ প্রবৃত্তিটা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করলেও অর্থের তীব্র বিষ তাকে টেনে হিচড়ে মার দমিয়ে রেখেছে। আমি পারিনি আমার বিবেকের কাছে আমার কর্তব্যকে জিতিয়ে দিতে। শান্তি। পারবে সমাপ্তি। তুমি শিউলির কাছে গিয়ে তোমার ওই সিঁদুরের অর্ধেকটা তার সিঁথিতে দিয়ে তার অধিকার ফিরিয়ে দিয়ে এক বৃন্তে দুটো কুসুম হয়ে ফুটতে পারবো। আমি নিশ্চয়ই পারবো। শুধু বলো সে কোথায় আছে, তাকে আমরা ফিরিয়ে নিয়ে আসি। চলো আজ যাই, আমরা তার অধিকার ফিরিয়ে দিয়ে তাকে এক্ষুনি গিয়ে আমরা ফিরিয়ে নিয়ে আসি। সুজনা শর্ত খেলো না, গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রেম। ভাগ্যের পায়ে দুর্বল চিতে ভিক্ষা না যেন যাচে, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। তুমি আছো, আমি আছি। সকালবেলা মেয়েটা বাজারে গেছে, এখনো পর্যন্ত ফিরছে না। আমি যে কি করব, কেষ্ট বাড়িতে নেই। আমার খুব চিন্তা হচ্ছে। আমি এখন কি করব? তোমাকে কিছুই করতে হবে না সুন্দরী, যা করার আমি করব। দেখি তুমি এখানে কেন? আমাকে দেখে তুমি খুব অবাক হচ্ছ নাকি? আমার খেজুরি রস ভাত চুয়ে রস নিচেতে পড়বে আর আমি বসে বসে তালাই বুনবো নাকি? একটা উল্টো পাল্টা কথা বলবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাব? আমি একা তো যাব না, সঙ্গে তোমাকেও যেতে হবে। আমি তোমার সঙ্গে কখনো যাব না। যেতে তো হবে। চিৎকার করে কোনো লাভ হবে না রে, চিৎকার করে কোনো লাভ হবে না, কারণ তোর চিৎকারে কেউ সাড়া দেবে না। দেখি আর শালা একটা পুরো বাবার গণিকালয়ে, এক্ষুনি নিয়ে যাবো গণিকালয়ে। কেন বিভাগ চিৎকার করছো? এসো এসো আমার কাছে। বঙ্গবন্ধু তুমি এখানে? শান্তিময় তুমি? আমি এবার হাটটা সরা শান্তিময়, নইলে তোর বুকটা ফুটো হয়ে যাবে। তুই যদি বেঁচে থাকিস তাহলে আমার বাধা হয়ে দাঁড়াবি। তাই তো আমি তোকে কিছুতেই বাঁচতে দেব না। তোকে আমি এসেছিলাম আমার সিঁদুরের ভাগ তোকে দিতে। না না না, এ হয় না, হতে পারে না। আমার এই সিঁদুর নেই,
বলি কি রেখে গেলাম। ওকে তুমি দেখো, ভালোবাসাকে জিতে না না, আমাকে পালাতে হবে, পালাতেই আমি ওকে অ্যারেস্ট করব। বলছিলাম ইন্সপেক্টর, অনেকক্ষণ তো মানে অ্যারেস্ট করলে হাতটা উপরে তুলতে হবে। আমি বলছিলাম যে একটু ওদিকে তাকালে হতো না? দেখো শ্যামলী একেবারে কত হাত দিয়ে তোরা শ্যামলীর গায়ে হাত দিয়েছিস, সেই হাত আজকে আমি কেটে টুকরো টুকরো করে দেবো জানোয়ার। আইন তুমি নিজের হাতে তুলে নেবে না। জানোয়ার।